শাহরুখ খান আর আনুশকা শর্মার একটা জনপ্রিয় সিনেমা ছিল। আমি সিনেমাটা সম্ভবত একটা না তিনবার দেখেছিলাম, মানে কয়েকদিনের ব্যবধানে। নাম হচ্ছে রাব নে বানা দি জোড়ি। সেই প্রেম, হ্যাঁ, শাহরুখ খানের ডাবল অ্যাক্ট, খুব ভালো লাগছিল মুভিটা ওই সময়। তো আমি এই 2025 সালে এসে এরকম একটা রাব নে বানা দি জোড়ির ইতিহাস আপনাদেরকে বলতে চাই। সেই ইতিহাস আপনারা সবাই চিনেন, একজন ব্যক্তিকে চিনেন, আর একজন ব্যক্তির সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেব। একজন ব্যক্তি হচ্ছে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। লম্বা চওড়া সুঠাম দেহের অধিকারী একজন ব্যক্তি। পাকিস্তানিরা জন্মগতভাবে একটু লম্বা চওড়াতে হয়। তো এই ব্যক্তি বাংলাদেশে আপনারা দেখেছেন সরকার পতনের পর তার কি মানে আপনার একবার মনে হয়েছে বিএনপির মুখপাত্র, একবার মনে হয়েছে জামাতের মুখপাত্র। জামাতের আমিরের সাথে তার প্রচন্ড ভাব, বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর সাথে তার প্রচন্ড ভাব। আবার লোকমুখে শোনা যায় সে নাকি সার্জিস এবং হাসানাতের কথিত বাবা। জানি না সেটা সত্য কিনা, যদিও সার্জিস এবং হাসনাতকে দেখা গেছে তার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। আহ, এরপর এই মারুফ আহমেদ বাংলাদেশের রাজনীতি নিয়ে বিভিন্ন সময় মাথাও গলিয়েছেন, প্রত্যেকটা রাজনৈতিক সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন, এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে আইএসআই এর একটা চরম লেভেলের আপনার আধিপত্য বলেন বা আপনার কি বলে দৌরাত্ম্য বলেন, তো এইগুলো আমরা দেখতে পেয়েছি গত 7, 8, 9 মাসে। মারুফ আহমেদ একাধিকবার কক্সবাজার গিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন, রাজশাহী গিয়েছেন, মানে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে মোটামুটি তিনি গত 9 মাসে সফর করে ফেলেছেন, যেটা বিএনপির একাধিক নেতাকর্মী এখনো আমার মনে হয় না করতে পারছে। তো এই মারুফ আহমেদ হানি ট্র্যাপে ফেসে গিয়েছেন। সেই হানি ট্র্যাপটাকে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসাবে কর্মরত হাফিজা হক, এই হাফিজা হক এবং সৈয়দ আহমেদ মারুফ, এদেরকে কূটনৈতিক পাড়ায় আলোচনা শোনা যাচ্ছিল। এদেরকে বিভিন্ন সময় অন্তরঙ্গ অবস্থায় বিভিন্ন জন দেখেছে, হোটেলের লবিতে, বিভিন্ন সি বিচে। হঠাৎ যখন বাংলাদেশে পাকিস্তানের এত এত আধিপত্য, এত এত বিস্তার, হঠাৎ তাদের একটা ডিপ্লোমেট, এরকম কূটনৈতিক দক্ষ একজন ব্যক্তিকে হঠাৎ কেন পাকিস্তান বাংলাদেশ থেকে সরিয়ে পাকিস্তানে নিয়ে চলে গেল। শুনতে পাচ্ছি তিনি পাকিস্তান অলরেডি চলে গেছেন। তো এই যদি হয় অবস্থা একজন হাই কমিশনারের, তাহলে বলেন পুরো জাতির অবস্থা কি। এই পাকিরা 1971 সালে আমাদের মা বোনদের উপর ধর্ষণ চালিয়েছিল, গণহত্যা চালিয়েছিল। এই ধারা এখনো বাংলাদেশের কিছু তথাকথিত নারী এই ধারাকে অব্যাহত রাখার জন্য এদেরকে বন্দোবস্ত করে দিচ্ছে। তাদের মধ্যে এই হাফিজা হক অন্যতম। দেখতে অনেক চাকচিক্য, খুব সুন্দর চেহারার অধিকারী, কিন্তু অন্তর কুলসতায় পরিপূর্ণ। আরেকটা প্রসঙ্গে কথা বলি, যেহেতু কথা বলতেছি, অপারেশন সিন্দুর 7 মে ভারত জঙ্গি ঘাঁটি উদ্দেশ্য করে পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালায়। সেখানে জৈশ-ই মোহাম্মদ এবং লস্করি তাইয়বার অনেক জঙ্গি নিহত হয়। এরপর দিন পাকিস্তান প্রত্যাঘাত করে ভারতকে। ভারত তাদের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 দিয়ে সবগুলা রুখে দেয়। দু একটা জায়গায় হামলা হয়েছে, সবগুলা তো আর রুখে দেওয়া সম্ভব না। এটা তো আসলে আপনার অলৌকিক কোনো বিষয় না। যুদ্ধক্ষেত্রে যতটুকু ভারত সক্ষম হয়েছে সর্বোচ্চটুকু দিয়ে সামাল দিয়েছে। ওইরকম ভাবে তেমন একটা প্রাণনাশের ঘটনা ঘটে নাই, এবং ভারতে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে, বাট ওইভাবে হয়নি। কাশ্মীরে হামলা করে সিভিলিয়ানদেরকে হত্যা করে সেখানে একজন সেনা অফিসার হত্যার শিকার হয়। এর পরবর্তীতে আরো বিভিন্ন সময় হামলার চেষ্টা করা হয়েছে। পরদিন রাতে হামলার চেষ্টা করা হয়েছে মিসাইল দিয়ে। ভারতের এয়ার যে আপনার ভারতের যে এয়ার বেস গুলো রয়েছে সেগুলোতে হামলার চেষ্টা করা হয়েছে। এরপর ভারত সর্বোচ্চ জবাব দিয়েছে। ঘাত প্রতিঘাতের উত্তর কিভাবে দিতে হয় সেটা ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে। এরপর যুদ্ধবিরতির ঘোষণা আসে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। নরেন্দ্র মোদী রাজি হয়ে যান, কিন্তু সেখানে তিনি সেটাকে পজ করার কথা বলেন। যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে এই ধরনের কোনো বিবৃতি ভারতবর্ষের পক্ষ থেকে দেওয়া হয়নি। ভারতবর্ষের যে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, তিনি একাধিকবার এই বিষয়ে কথা বলেছেন। গতকাল রাতে নরেন্দ্র মোদী এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেছেন, লম্বা বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে। আমরা সবই জানি, কিন্তু চমৎকার একটা বিষয়, পাকিস্তান এটা নিয়ে মিথ্যাচার করেছে, তাদের মিডিয়া মিথ্যাচার করেছে, তাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মিথ্যাচার করেছে, তাদের একমাত্র মিত্র তাদের ছোট ভাই ছোটে মিয়া বাংলাদেশের মিডিয়া মিথ্যাচার করেছে। এগুলা সব সবাই জানেন আপনারা। কিন্তু এইখানে যে বিষয়টা আপনারা অনেকেই জানেন না, যে বিষয়গুলা পৃথিবীর কয়েকটা কতিপয় আন্তর্জাতিক মিডিয়াতে এসছে, সেই বিষয়গুলো তো আপনাদের একটু জানা উচিত, তাই না? তো সেই বিষয়গুলোর মধ্যে হচ্ছে পাকিস্তানের যে লেকচার, যে লম্বা লম্বা কথা বলা, যে তাদের নিউক্লিয়ার
পাওয়ার রয়েছে, অর্থাৎ নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্র রয়েছে। তো তাদের যে নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্রের যে আপনার স্টোরেজ, যে স্টোর রুম যেখানে সেগুলাকে রাখা হয়েছে, সেইখানে মনে হয় ভারতবর্ষের কোনো মিসাইল গিয়ে অ্যাটাক করেছে এবং সেখানে নাকি নিউক্লিয়ার রেডিয়েশন হচ্ছে। নিউক্লিয়ার জিনিসটা এমন একটা বিষয়, এটার যদি রেডিয়েশন হয় সেক্ষেত্রে সেই অঞ্চলের পাশাপাশি মিনিমাম 2 থেকে 3 হাজার কিলোমিটারের মধ্যে কোনো কিছুই হবে না, একদম মানে ওইটা ধুধু মরুভূমির মতো হয়ে যাবে। সেখানে মানুষ যদি জন্ম নেয়, শিশু জন্ম নিলে পরে সেটা বিকলাঙ্গ হবে এবং কয়েকশো বছর বা কয়েক হাজার বছর সেখানে ধ্বংসস্তূপে পরিণত হবে। এবং পাকিস্তান কিন্তু সেদিকে আগাচ্ছে। এখন পাকিস্তানের যে লম্বা লম্বা লেকচার ছিল ভারতকে নিউক্লিয়ার বোম মেরে উড়িয়ে দেবে, এখন তো তাদের সেই নিউক্লিয়ার স্টোরেজ যখন লিকেজ হয়েছে, সেই লিকেজ থেকে যখন রেডিয়েশনের কারণে তো পাকিস্তান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সেই অঞ্চলটা হচ্ছে কুরখান এয়ারবেস চাকলালা, যা ইসলামাবাদের কাছাকাছি অবস্থিত এবং পাকিস্তানের স্ট্র্যাটেজিক প্ল্যান্স ডিভিশনের এসপিডি নিকটে অবস্থিত। এই ডিভিশন পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ ও নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এছাড়াও কিরানা হিলস সারগোধা অঞ্চলে, যা পাকিস্তানের একটি সম্ভাব্য পারমাণবিক অস্ত্র সংরক্ষণ স্থল হিসেবে বিবেচিত। এই অঞ্চলগুলাতে ভারতবর্ষের মিসাইল হামলা করেছে। যদি ভারতবর্ষের পক্ষ থেকে, ভারতবর্ষের সেনা এবং বিমান বাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি, যদি এটা তো বিবৃতি দেওয়ার মতো কোনো কথা না। কেউ কি বলবে সেধে যে আমি তাদের ওই এয়ারবেসে হামলা চালিয়েছি আমরা এবং সেখানে তাদের নিউক্লিয়ার যে স্টোরেজ ছিল সেটা লিকেজ হয়ে গেছে? এগুলো তো বলার কিছু না। এই ঘটনাটা 100% অথেন্টিক কোনো সোর্স নাই, কিন্তু একটা রহস্যের বিষয় কি জানেন? এই নিউক্লিয়ার রেডিয়েশন বন্ধ করবার জন্য একটা চমকপ্রদ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক যুদ্ধবিরতির পর মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক জরুরি সহায়তা বিমান B350AMS এর উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা রেডিয়েশন পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়। আরো ব্যাপকভাবে সন্দেহের জাগ্রত করছে যে পাকিস্তান তাদের নিউক্লিয়ার যে অ্যাসেট ছিল সেই অ্যাসেটকে সম্ভবত হারাতে চলেছে। পাকিস্তান এ যাত্রায় শেষ। শেষ মানে শেষ। ওদের যা আপনার এই আছে, গোলাবারুদ আছে বা যে কোনো কিছু বলেন না কেন, যুদ্ধ সরঞ্জাম আছে, এটাতে সম্ভবত আর ভারতের সাথে 12 ঘন্টা লড়তে পারবে কিনা সেই সন্দেহ আমার হইতেছে। আপনাদের হচ্ছে কিনা আমি জানি না। তবে এই নিউক্লিয়ার বলে 1947 সালের পর থেকে, আমি বাদ দিলাম 1971-এর পর থেকে, যে প্রতিনিয়ত ভারতবর্ষকে মানে উস্কানি দিয়েছে, সীমান্তে ঝামেলা করেছে, গুলাগুলি করেছে, ড্রোন হামলা করেছে, এই সেই করেছে। কিন্তু এবার পাকিস্তান আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। হয়তোবা মানচিত্র থেকে পাকিস্তানের ম্যাপটাই হয়তোবা আমরা আর খুঁজে পাবো না। আমি চাই মন প্রাণ থেকে ভারতবর্ষ পাকিস্তানের ম্যাপটাকে খণ্ড বিখণ্ড ছিন্ন ভিন্ন করে দিই। কারণ এদের মতো জঙ্গি, এদের মতো বেহায়া, এদের মতো বদমাইশ জাতি পৃথিবীতে কারোর জন্য মঙ্গলজনক নয়। এরা মানব সভ্যতার জন্য হুমকি, এরা মানুষের জন্য হুমকি, এরা প্রত্যেকটা দেশের জন্য হুমকি। প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্র, বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, চীন, প্রত্যেকটা দেশের জন্য পাকিস্তান হুমকি। কারণ এখানে জঙ্গিদের উৎপাদন করে সেগুলাকে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে ইসলামিক সন্ত্রাসবাদকে পুরো বিশ্বের একটা ক্যান্সারে পরিণত করেছে এই পাকিস্তান। রাবনে বানায়া দি জোড়ি সৈয়দ আহমেদ মারুফ এবং হাফসা হক, তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।